কথাটা উঠেছিল ভুলো রোগ নিয়ে, ইংরেজিতে যাকে বলে অ্যালঝাইমার। আজকাল বিশেষ করে বৃদ্ধ মানুষদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েই চলেছে। এই রোগের প্রকোপে মানুষ ধীরে ধীরে সব কিছু ভুলতে থাকে। শেষ পর্যন্ত মানুষটা বেঁচে থাকে শূন্য স্মৃতি নিয়ে। বড় কষ্টকর ব্যাধি। সেদিন এসব নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম, আমি, পাঁচু আর মনিকা। শিবু খুড়ো আমাদের সামনে বসে এক মনে তার স্পেশাল থেলো হুঁকোয় ভুরুক টান দিচ্ছিলেন। খুড়ো কিছুকাল যাবৎ আমাদের বাড়িতেই রয়েছেন। বয়সের ভারে আজকাল আর বিশেষ নড়াচড়া করতে পারেন না, তাই বলে তার রসের গল্পের ঝোলায় টান পড়েনি। হোক না সেসব আজগুবি। আর সেই জন্যই তো এই আদ্যিকালের মানুষটা আমাদের কাছে এত হট ফেভারিট। হঠাৎ খুড়ো আমাদের কথার মাঝখানে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, ওরে, এ বড় বিচ্ছিরি রোগ। ভুলো রোগে ধরলে মানুষটা মরে ভূতেও শান্তি পায় না। তার মানে? আমরা চমকে খুঁড়োর দিকে তাকাই। কি বলতে চাইছো খুঁড়ো? আচ্ছা, মানুষের সঙ্গে ভূতের তফাৎটা কি বল দেখি বাবা। কিছু না, শুধু বাইরেটাই বদলে যায়। মানুষকে দেখা যায়, ভূতকে দেখা যায় না। যেমন আগুনের তাপে জল উবে গিয়ে বাষ্প হয়, কিন্তু উপাদান তো একই থাকে। কিন্তু তাই বলে জলজ্যান্ত উদাহরণ আমাদের গায়ের হরিমতি খুঁড়ি। বেঁচে থাকতে খুঁড়িকে ভুলো রোগে ধরেছিল। খুঁড়ি মরে ভূতিনী হয়েও রোগ থেকে মুক্তি পেলেন না। খুঁড়ি ভুলেই গিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। না না খুঁড়ো, তোমার এই গল্প কেউ বিশ্বাস করবে না। কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার নেই। শিবু খুঁড়ো নির্বিকার ভঙ্গিতে বললেন, যা ঘটেছে শুধু তাই বলছি। সবাই জানে আমাদের গায়ের হরিমতি খুঁড়িকে ভুলো রোগে ধরেছিল স্বামী গণপতি হাজরা মারা যাওয়ার পর থেকে। অথচ তখনও একান্নবর্তী হাজরা পরিবার জমজমাট, আর তিনি গৃহকর্ত্রী। স্বয়ং গৃহকর্ত্রীর এ রোগ ধরলে তো সংসারে অচল খুঁড়ো। মনিকা মাস থেকে বিজ্ঞের মতো ফুট কাটল। বটেই তো। শিবু খুঁড়ো কলকের টিকের আগুনটাকে আরেকটু উস্কে গল্পটাও বোধ করি উস্কে দিতে চাইলেন। হাজরা পরিবারে হরিমতি খুঁড়ির দুই ছেলে নকুল আর সহদেব, দুই বউ রমা আর নাকালি, দুই নাতি নাতনি ফটকে আর পুঁটি। কিন্তু সংসারটা ছিল সুখের। কারুর সঙ্গে কারুর ভাব ভালোবাসার অভাব ছিল না। আর চিরদিন এদের মাথার উপরে থেকে হরিমতি খুঁড়ি সংসার সামলেছেন। একাই 10 হাতে সংসার গুছিয়েছেন। কিন্তু ভুলো রোগে ধরলেও খুঁড়ির কাজের অভ্যাসটা গেল না। আর এই কারণেই সংসারে শুরু হলো অশান্তি। কিরকম? আমরা ইতিমধ্যে শিবু খুঁড়োর গল্পে স্বাদ পেয়ে গেছি। জমিয়ে বসে পড়েছি খুঁড়োকে ঘিরে। কিরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। ধর, খুঁড়ি রান্নাঘরে চিনে বাদাম ছাড়াতে বসেছেন। বাদামগুলো ছাড়িয়ে মনের ভুলে খোলাগুলো রেখে বাদাম ফেলে দিলেন আবর্জনার জায়গায়। কিংবা রান্নার সময় তরকারিতে কোনোদিন মনের ভুলে বার চারেক নুন দিলেন, আবার কোনোদিন দিলেনই না, আবার কোনোদিন নুনের বদলে চিনি দিয়ে দিলেন। এ তো সাংঘাতিক ব্যাপার খুঁড়ো। শুধু সাংঘাতিক, এসব কাণ্ডেও সংসারে যাকে বলে তাই তাই রব উঠতে শুরু করলো। কিন্তু হরিমতি খুঁড়িকে বললে বিশ্বাস করতেন না, বরং রেগে যেতেন। আর সংসারের কাছ থেকেও কেউ খুঁড়িকে নিবৃত্ত করতে পারত না। আসলে চিরকাল একা হাতে বিশাল পরিবার সামলেছেন তো, কাজ না করে তিনি থাকতে পারতেন না। তারপর একদিন হার্ট অ্যাটাকে মারা গেলেন হরিমতি খুঁড়ি। তার ছেলে আর প্রতিবেশীরা হরিবোল দিয়ে শ্মশানে নিয়ে গিয়ে খুঁড়ির লাশ পুড়িয়ে এলো। প্রতিবেশীদের কাছে খুঁড়ির পরিবারের সদস্যরা কান্নাকাটির নাটক করলেও আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
ব্যাস, তবে তো গল্প শেষ খুঁড়ো। মনিকার কণ্ঠে হতাশা। ওরে না রে বাবা, এবার তো আসল গল্প শুরু হলো। শিবু খুঁড়ো তার থেলো হুঁকোয় আর একটা লম্বা টান দিয়ে আবার শুরু করলেন। হরিমতি খুঁড়ির জাগতিক শরীরটা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু রয়ে গেল তার বিদেহী ভূত শরীরটা। যেমন জল উবে গিয়ে বাষ্প থেকে যায়। পাঁচু খোঁচাটাকে পাত্তা না দিয়ে বললেন, কিন্তু ভুলেরও কি হরিমতি ভুলেই গেলেন তিনি আর বেঁচে নেই? তিনি এখনো এক ভূতিনী? হ্যাঁ রে বাবা, হরিমতি খুঁড়ি দিব্যি তার ভৌতিক অবয় নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন নিজের বাড়ির আনাচে কানাচে, একেবারে পুরনো অভ্যেসের মতো। যদিও তাকে আর কেউ দেখতে পেত না, তার কথাবার্তাও শুনতে পেত না, তবে হরিমতি খুঁড়ির ইতিমধ্যেই সংসারে এই উপেক্ষাটুকু গা সয়া হয়ে গেছে। অতএব আগের মতোই সংসারের কাজকর্ম করে চললেন খুঁড়ি। যদিও কাজ না বলে সেগুলোকে এক একটা অকাজ বলাই ভালো। আর এর ফলে যা ঘটবার তাই ঘটল। দিন কয়েকের মধ্যেই হাজরা পরিবারে শুরু হলো তুমুল অশান্তি। দুই ভাইয়ের সংসার ভেঙে টুকরো হয়ে গেল। কেন সেটাও বুঝলি না? আচ্ছা ধর, দুই বউ দিনের বেলা ছাদের দড়িতে জামা কাপড় শুকোতে দিয়ে এসেছে। এরপর সন্ধ্যেবেলা জামা কাপড় তুলে আনতে গিয়ে দেখলো সেগুলো তুলে এনে তাদের ঘরের আল্লায় গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু উদর পিণ্ডি বুদোর ঘাড়ে। যেমন ফটকের হাফ প্যান্ট পুঁটির ফকের সঙ্গে, আর আন্নাকালির শাড়ি ব্লাউজ রমার আল্লায়। এসব দেখে দুই বউ কি ভাবলো? বড় বউ ভাবলো কাজটা ছোট বউয়ের, আর ছোট বউ ভাবলো এটা বড় বউয়ের কারসাজি, তাকে হেনস্থা করার জন্য এমন করা হয়েছে। আর এ নিয়েই প্রথম বাকবিতণ্ডা, তারপর ঝগড়া, শেষ পর্যন্ত দুই ভাই বউ এর মধ্যে হাতাহাতি চুলোচুলি। আসলে তো বুঝতেই পারছিস কাণ্ডটা হরিমতি খুঁড়ির। আর যেহেতু ভূতগ্রস্ত হয়েও ভুলো রোগটা থেকেই গেছে, তাই খুঁড়ি অভ্যেসের বসে কাজ করলেও কাজটা হয়েছে উল্টো পাল্টা। এইরকম ভাবে সকালবেলা ছোট নাটি ফটকের দুধের গ্লাস চলে গেল নাতনি পুঁটির কাছে, এবং খাবার টেবিলে নকুলের জন্য রুই মাছের আস্ত বড় মুড়োটা গিয়ে পড়ল সহদেবের পাতে। এসব নিয়ে আর এক পোস্ত চেঁচামেচি, হাতাহাতি। বাড়ির লোকেরা তো কেউ এসব কাণ্ড হরিমতি খুঁড়ির বলে ভাবতে পারছে না, তাই সন্দেহটা দুপক্ষেরই পড়ল দুপক্ষের ওপর। মাস থেকে বাড়িতে আর এক কাকচিল বসার জন্যে হাজরা পরিবারের নামে পাড়ায় ঢিঢি। তা খুঁড়ো হরিমতি খুঁড়ি কি তবু বুঝতে পারছিলেন না তার জন্যই সংসারে এসব কাণ্ড কারখানা ঘটছে? কি করে বুঝবেন বল্লা? প্রথমত তিনি যে মারা গেছেন তাই তো তিনি ভুলে গেছেন, তার উপর অকাজগুলো করেই ভুলে যাচ্ছেন তিনিই করেছেন। তবে তিনি যে তাদের কাছে গিয়ে তাদের নানাভাবে বোঝাবার চেষ্টা করছেন না তা নয়, কিন্তু কেউই তো তাকে দেখতে পাচ্ছে না, ওর কথা শুনতেও পাচ্ছে না। তাতে আরও অভিমান জমেছে খুঁড়ির মনে। ভাবছেন বুড়ি হয়েছেন বলে সংসারে ওকে অবজ্ঞা করছে। সুতরাং বিদেয়ী হরিমতি খুঁড়ি অভিমানে আপন মনে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন, কিন্তু সংসারের প্রতি কর্তব্য থেকে নিরস্ত হন না। এতে সংসারের নিত্য ঝামেলা বেড়েই চলে। অবশেষে এলো সেই দিনটা। বেশ রাত হয়েছে। সেদিন সন্ধ্যে থেকেই দুই পুত্রবধূর মধ্যে চুলোচুলি শুরু হয়ে গেছে। উপলক্ষ আর কিছু নয়, একতাল আটা। হয়েছে কি, সেদিন সন্ধ্যায় ছোট বউ আন্নাকালী আর তার স্বামীর পাশের পাড়ার একটা বিয়েতে নেমন্তন্ন ছিল। সুতরাং দিনের আলো নিভতেই ওরা সেখানে চলে গিয়েছিল। কিন্তু রাতে ওরা ফিরে এসে দেখলো অদ্ভুত কাণ্ড। আন্নাকালী রান্নাঘরে কেউ আটা বার করে মেখে সেগুলো থেকে লেচি বানিয়ে রেখে গেছে। শুধু কি তাই, রান্নাঘরে আলু, পটল, ঢেঁড়স আরো যত আনাজ ছিল সব কেটে কুচি কুচি করে রেখে গেছে। আন্নাকালী তো বুঝলো না এ তার বিদেহী ভুলো শাশুড়ির কর্ম। তিনি তাদের সন্ধ্যেবেলা ঘরে না দেখে উপকার করার জন্য রাতের খাবার প্রস্তুতি সেরে দিয়ে গেছেন। যথারীতি আন্নাকালী ভাবল এটা তার বড় জায়ের কাজ।
হেসেল আলাদা হওয়া সত্ত্বেও তার অনুপস্থিতির সুযোগে রান্নাঘরে ঢুকে আটা থেকে আনাজপাতি সবই সে নষ্ট করে দিয়ে গেছে। অতএব বাড়ি মাথায় করে শুরু হলো দুই বউয়ের মধ্যে চেঁচামেচি। প্রতিবেশীরা তাদের জানালা দরজায় খিলেটে কানে তুলো দিয়ে বসে রইল। দেখে শুনে হরিমতি খুঁড়ির দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর উপায় কি? না হয় মনের ভুলে একটা অপকর্ম তিনি করেই ফেলেছেন, কিন্তু বোঝাবেন কাকে? আজকাল তো কেউ তার সঙ্গে কথা বলা দূরে থাকুক, ফিরেও চায় না। অতএব রাতের বেলা বিষণ্ণ মনেই একা একা ছাদে গিয়ে উঠলেন। নির্জন ছাদ, আকাশে আধখানা চাঁদ ঝুলে রয়েছে, হালকা বিবর্ণ জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে সারা ছাদ জুড়ে। আপন মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন হরিমতি খুঁড়ি। হঠাৎ তার মনে পড়ল এই বাড়ি, এই ছাদ একদিন তার স্বামী বানিয়েছিলেন। এজন্য বিয়েতে বাপের বাড়ি থেকে পাওয়া সব গয়নাই অনায়াসে স্বামীর হাতে তুলে দিয়েছিলেন খুঁড়ি। আর আজ তাকেই কিনা পরোয়া করে না তার দুই ছেলের সংসার। অনেক কিছু ভুলে গেলেও এসব কথাগুলো বলেননি হরিমতি খুঁড়ি। এ সময় হঠাৎ তার চোখ গেল ছাদের উত্তর দিকের আলসেটায়। আলসেটার উপরে কে একজন পিছু ফিরে বসে আছে না? ওমা, তাই তো! কে ও? এলো কোথা থেকে? চোট্টর নয় তো? তবে যেই হোক, ওভাবে আলসেতে বসে থাকলে যে কোনো মুহূর্তে আলসে থেকে নিচে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। চিরকাল সংসারের সবার ভালো মন্দ দেখেছেন হরিমতি খুঁড়ি, সুতরাং এখনো চুপ থাকতে পারলেন না। সুরেলা নাকি গলায় চেঁচিয়ে উঠলেন, এই তুই কে রে? বসবানার জায়গা পাসনি এই রাত দুপুরে? কিন্তু খুঁড়ির কথা শেষ হলো না, তার আগেই আলসের আরোহী শটান মুখ ফিরিয়েছে, মুখে মিটি মিটি হাসি। আর তাকে দেখেই হরিমতি খুঁড়ির যাকে বলে আক্কেল গুড়ুম। ও আর কেউ নয়, গণপতি হাজরা, খুঁড়ির স্বামী। স্বামী বটে, চেহারাটা কিন্তু কেমন কেমন লাগছে। অমন গোলগাল নধর দেহ এমন ছিমড়ে কালো হয়ে গেল কি করে? আসলে খুঁড়ে মারা গিয়েও যেমন নিজের মৃত্যুটা ভুলে গেছেন, তেমনই স্বামীও যে মারা গেছেন তাও মনে নেই। অতএব ভূতিনী হরিমতি খুঁড়ি তার পুরনো অভ্যেস মতো স্বামীকে মুখ ঝামটা দিয়ে বললেন, মর মিনসে, রঙ্গ করার আর জায়গা পেলে না, রাত দুপুরে ছাদের আলসেতে পা ঝুলিয়ে বসে আদিক খেতে হচ্ছে। শুনতে শুনতে ভূত গণপতি এই শব্দে হেসে উঠলেন। এবারে থমকে গেলেন হরিমতি খুঁড়ি। কই, তার স্বামীর কণ্ঠে কোনোদিনও অমন বিচ্ছিরি হাসি তো কখনো শোনেননি। সুতরাং ঝঙ্কার দিয়ে উঠলেন, বলি তোমার কি ভীমরতি হয়েছে? আর চেহারাটা এমন করেছো কি করে? কোথাও গিয়ে নেশা ভাঙ করে এসেছে নাকি? আগে তো তোমার এসব গুণ দেখিনি। তা আমায় বলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? ভূতিনী হওয়ার পর তোমার চেহারাটাও কি ছিঁড়ি হয়েছে। আমি নিজে ভূত না হলেও এবার অবস্থায় তোমাকে দেখলে আমিও তো ভিড়মি খেতাম। ভূত, ভূতিনী, এসব কি মস্করা করছো? হরিমতি খুঁড়ি এবার আমতা আমতা করেন। গণপতি হাজরা তার অশরীরী স্ত্রীকে বললেন, আসলে তোমার তো ভুলো রোগে ধরেছে, তাই বুঝতেই পারছো না। মরবার আগে যেমন, মরবার পরেও তেমন সংসারটাকে জ্বালিয়ে মারছ। ঠিক সেই মুহূর্তে দোতলা থেকে ঝনঝন শব্দে থালাবাতি ছোঁড়াছুঁড়ি, সেই সঙ্গে দুই পুত্র আর পুত্রবধূদের পরিত্রাহী চেঁচামেচি ভেসে এলো। গণপতি হাজরা বললেন, শুনতে পাচ্ছ? নিচের তলায় কি ভয়ঙ্কর চিৎকার চুলোচুলি চলছে। এসবের কারণ কি জানো তো? তুমি আর তোমার ভুলো রোগ। আমি এই ছাদের আলসেতে বসে বসে সব টের পাই। হরিমতি খুঁড়ি এবার ফ্যাল ফ্যাল করে তার ভূত স্বামীর দিকে তাকিয়ে থাকেন। গিন্নি, আর কেন? এখন দুজনে তো একই পথের প্রতীক। এবার চলো, মরণের পরেও আমরা আবার নতুন করে ঘর বাঁধি। নতুন করে? হ্যাঁ, তবে আর ঘরে নয়, আমাদের নিজেদের হাতে পোতা ওই তেঁতুল গাছের মগ ডালে। বলতে বলতেই ভূত গণপতি ছাদের আলসে থেকে তড়াক করে নেমে এসে ভূতিনী হরিমতির হাত ধরল।
তারপর দুজনেই হুশ করে অদৃশ্য হয়ে গেল। তার একটু পরেই বাড়ির পাশের ঝাঁকড়া তেঁতুল গাছটায় যেন একটা ঝড় বয়ে গেল। শিবুকুড়ো তার গল্প শেষ করে মুখোটা নামিয়ে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি আর মনিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কানের পাশে পাঁচুর মন্তব্য ভেসে এলো, স্রেফ গাঁজা। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।